তারেক রহমান ওরফে খাম্বা রহমানের সরকারের প্রথম ১০০ দিনের ময়নাতদন্ত। আঙ্কাটাডের রিপোর্টে উগান্ডার চেয়েও নিচে এখন বাংলাদেশ। মব ভায়োলেন্স, ধসে পড়া অর্থনীতি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ভয়ের রাজত্ব এবং ভারতের সাথে সংঘাত বনাম পাকিস্তানের সাথে নগ্ন তোষণনীতির বিরুদ্ধে আজকে আমাদের এই আলোচনা। যে কোনো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় একটি নতুন সরকারের প্রথম ১০০ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ১০০ দিন কোনো চূড়ান্ত সাফল্য বা ব্যর্থতা নির্ধারণ না করলেও এটা স্পষ্ট করে দেয় সরকারের অগ্রাধিকার কি, তাদের শাসন শৈলী কেমন হবে এবং জনগণের আস্থা অর্জনে আদৌ কোনো সক্ষমতা তাদের আছে কিনা। ২০২৬ সালের ১৭ই মে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী সরকার তথা প্রথম ১০০ দিন পূর্ণ করল, তখন এদেশের মানুষ আশা করেছিল স্থিতি, অর্থনৈতিক পুনরুদ্ধার এবং একটি পরিপক্ক কূটনীতি। কিন্তু আজ প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক আবুল হাসনাত মিল্টনের একটি শানিত প্রতিবেদন আমাদের চোখের সামনে ধ্রুব সত্যকে উন্মোচন করেছে। তিনি স্পষ্ট লিখেছেন, রাজনৈতিক বর্জন, অর্থনৈতিক অনিশ্চয়তা, নিরাপত্তা উদ্বেগ এবং কূটনীতিক ভারসাম্যহীনতা তারেক রহমানের নতুন শাসনের বৈশিষ্ট্য। আজ অত্যন্ত এবং আমাদের এই যে প্রতিবাদ করে আমরা যে কথাগুলো বলতে চাই, যে কোনো ধরনের অপশাসন তোষণীদের বিরুদ্ধে আমাদের আপোষহীনভাবে আমাদের এই বিশ্লেষণটা আজকে তুলে ধরার চেষ্টা করব। বাটপার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রাতিষ্ঠানিক ব্যর্থতার পর মানুষ ভেবেছিল তারেক রহমানের সরকার একটি নতুন সূচনা করবে, কিন্তু এর পরিবর্তে দেশ এমন এক চরম অনিশ্চয়তা, মব ভায়োলেন্সের ভয়ে, তলানিতে যাওয়া বিনিয়োগ এবং কূটনীতিক দিকহীনতার মধ্য দিয়ে যাচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে সম্পূর্ণ বর্জন করে দেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ বা অবরুদ্ধ রেখে আজ যে তথাকথিত গণতন্ত্রের বুলি ছড়ানো হচ্ছে, তা আসলে একদলীয় ভয়ের রাজত্ব ছাড়া অন্য কিছু নয়। আজ এই ভিডিওতে আমরা আঙ্কাটাডের যে অফিসিয়াল অর্থনৈতিক তথ্য সহ তারেক রহমান সরকারের ১০০ দিনের ব্যর্থতার ময়না তদন্ত করব। দর্শক, আসুন আমরা এই নতুন সরকারের প্রথম এবং প্রধান চরিত্রটি একটু বিশ্লেষণ করি, যা হলো রাজনৈতিক বর্জন। বিএনপি শৃঙ্খলা আর জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল, কিন্তু তাদের প্রথম ১০০ দিনে সবচেয়ে বড় রেকর্ড হলো রাজনৈতিক ভিন্নমত বলম্বী যারা আছে। মিল্টন সাহেব তার প্রতিবেদনে অত্যন্ত যৌক্তিকভাবে একটি প্রশ্ন তুলেছেন, দেশের অন্যতম বৃহৎ একটি রাজনৈতিক দলকে যদি রাজনৈতিক কর্মকাণ্ড থেকে কার্যকরভাবে বাদ দিয়ে রাখা হয়, তবে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক বহুত্ববাদ ফিরে এসেছে বলে দাবি করা কি সম্ভব? কখনো নয়, কখনোই সম্ভব না। রাজনৈতিক প্রতিপক্ষকে পুরোপুরি স্তব্ধ করে দিয়ে আর ভয়ের সংস্কৃতি কায়েম করে কোনোদিন গণতন্ত্র পুনরুদ্ধার করা যায় না। গণতন্ত্র কেবল তখনই টিকে থাকে যখন রাজনৈতিক পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের জন্য আইনের সমান সুরক্ষা পায়। কিন্তু আজ আইনের শাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ক্ষমতার জোরে প্রতিশোধের রাজনীতি চরিতার্থ করা হচ্ছে, যা আমাদের এক অন্ধকার একনায়কতন্ত্রের দিকে ঠেলে দিচ্ছে। দর্শক, একটু নর্থ ইস্ট নিউজের রিপোর্টটা আপনাদেরকে দেখিয়ে দিই। সেখানে বলা হচ্ছে, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির ফার্স্ট 100 ডেজ রেস ট্রাভেলিং ন্যাশনাল কোশ্চেন্স। দেখেন, এখানে কিছু ট্রাভেল যেগুলো আছে সেগুলো অনেকগুলো প্রবলেম সেগুলো সামনে আসছে এবং অনেকগুলো জাতীয় প্রশ্ন এখানে সামনে এসেছে। পলিটিক্যাল এক্সক্লুশনস, ইকোনমিক আনসার্টেনিটি, সিকিউরিটি কনসার্নস অ্যান্ড ডিপ্লোম্যাটিক ইমব্যালেন্স মার্ক প্রাইম মিনিস্টার তারেক রহমান ফ্লিটসিং রেজিম। মানে এখানে তার যে ব্যর্থতার যে জায়গাগুলো, সেই জায়গাগুলোই কিন্তু এখানে দিক নির্দেশনা করেছে। দ্য ফার্স্ট 100 ডেজ অফ এনি গভর্নমেন্ট রিয়েলি ডিটারমাইন্ড ইটস আলটিমেট লিগেসি। মানে ১০০ দিন কিন্তু একটা সরকারের তার আলটিমেট যে লিগেসিটা আছে বা তার যে ধারাটা আছে সেটাকে কিন্তু প্রকাশ করে। এভাবে কিন্তু নর্থ ইস্ট নিউজ তার নিজ তথ্যটাকে তারেক রহমানের যে ১০০ দিনের রাজনৈতিক বা শাসন ব্যবস্থা সেটাকে সামনে আনার চেষ্টা করেছে। দর্শক, রাজনৈতিক দমনের পাশাপাশি সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের নিরাপত্তা আজ কোথায় গিয়ে ঠেকেছে? দেশ জুড়ে আজ চলছে মব ভায়োলেন্স বা উগ্র জনতার সহিংসতা, যেখানে সেখানে আইন নিজেদের হাতে তুলে নেওয়া হচ্ছে। চাঁদাবাজি প্রাতিষ্ঠানিক রূপ ধারণ করেছে। রাজনৈতিক প্রতিপক্ষের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান হামলার মহোৎসব চলছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো সাম্প্রতিক সময়ে ধর্ষণ এবং নারীর বিরুদ্ধে সহিংসতার যে প্রতিবেদনগুলো
জননিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলে দিয়েছে। সরকার হয়তো অপরাধের পরিসংখ্যান নিয়ে চাতুর্যের আশ্রয় নিতে পারে, কিন্তু জনগণের মনে যে চরম ভীতি, নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে, তাকে তারেক রহমানের প্রশাসন কিভাবে অস্বীকার করতে পারবেন, বা কোনোভাবে অস্বীকার করতে কি পারেন? না, পারবেন না। পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অকার্যকর করে রাখা হয়েছে, যার ফলে অপরাধীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন একটি দেশের নাগরিক নিজের ঘরে বা রাস্তায় নিরাপদ বোধ করে না, তখন বুঝতে হবে সেই সরকারের প্রশাসনিক মেরুদণ্ড বলতে আর কিচ্ছুটাই অবশিষ্ট নেই। সস্তা স্লোগান আর দোষারোপের রাজনীতি দিয়ে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না। সুপ্রিয় দর্শক, আসুন এবার আমরা একটু অর্থনীতির এক ময়নাতদন্ত করার চেষ্টা করি, যা শুনলে যে কোনো দেশপ্রেমিক নাগরিকের মাথা হেড হয়ে যাবে। মুদ্রাস্ফীতি আজ আকাশচুম্বী। সাধারণ মধ্যবিত্ত আর নিম্নবিত্ত পরিবারগুলো দুমুঠো দুবেলা ভাতের জন্য হাহাকার করছে। ব্যবসায়ীরা আতঙ্কে বিনিয়োগ বন্ধ করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে বড় চপেটাঘাত বা আঘাতটি এসেছে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আঙ্কার্ট এর সাম্প্রতিক এক প্রতিবেদনে। সেই প্রতিবেদনে যদি লক্ষ্য করেন, সেখানে দেখবেন যে 2025 সালে বাংলাদেশের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই যেটাকে হিসেবে বলি, সেই এফডিআই হিসেবে আকর্ষণ করতে পেরেছে মাত্র 1.8 মিলিয়ন মার্কিন ডলার। অথচ আফ্রিকার যে উগান্ডা পেয়েছে 3.4 বিলিয়ন ডলার। ঘানা এবং কঙ্গো প্রজাতন্ত্রের মতো দেশগুলো প্রত্যেকে 1.9 বিলিয়ন ডলার বিনিয়োগ পেয়েছে। যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এত কৌশলগত, যার বিশাল জনসংখ্যা এবং উৎপাদন ক্ষমতা রয়েছে, সেই বাংলাদেশ আজ উগান্ডার চেয়ে অর্ধেক বিদেশি বিনিয়োগ পাচ্ছে। এটি কেবল হতাশাজনক নয়, এটি আমাদের জাতীয় অর্থনীতির জন্য এক চরম লজ্জার বিষয়। বিদেশি বিনিয়োগকারীরা স্থিতিশীলতা আর আইনের শাসন খোঁজে, কিন্তু বর্তমান বাংলাদেশে বিনিয়োগকারীরা দেখছেন শুধু প্রাতিষ্ঠানিক দুর্বলতা, আইনের নিরাপত্তাহীনতা এবং সরকারের মন্ত্রী উপদেষ্টাদের পরস্পর বিরোধিতা, সস্তা বাগাবাম্বর এবং বাগাম্বর ছাড়া আমরা কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না। অতীতকে যে দোষারোপ করে এবং এই চরম অর্থনীতির যে ব্যর্থতা, সেটা কিন্তু ঢাকা যাবে না, অতীতকে তারা যতই দোষারোপ করুক। দর্শক, এই প্রতিবেদনে সরকারের পররাষ্ট্রনীতির যে দিকটি উঠে এসেছে তা সবচেয়ে বেশি উদ্বেগজনক। ক্ষমতা গ্রহণের পর থেকে তারেক রহমান সরকার আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত কূটনীতিক ঐতিহ্য থেকে বিচ্যুত হয়েছেন। তারা পাকিস্তানের সাথে দৃশ্যমান অত্যন্ত উষ্ণ সম্পর্ক প্রদর্শন করছেন এবং আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী ভারতের সাথে প্রতি এক ধরনের দূরত্ব বা সংঘাতমূলক অবস্থান গ্রহণ করেছেন। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি ছিল সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়। কিন্তু আজ পাকিস্তান, তুরস্কের মতো একটি নির্দিষ্ট ব্লকের দিকে দৃশ্যমান ঝুঁকে পড়ে সরকার এক চরম ভারসাম্যহীনতা তৈরি করেছে। পাকিস্তান নিজেই আজ তীব্র অর্থনৈতিক সংকট, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং আভ্যন্তরীণ সন্ত্রাসের মুখোমুখি। এমন একটি ভঙ্গুর দেশের সাথে নিজের সারিবদ্ধ করে বা নিজেকে দাঁড় করিয়ে বাংলাদেশের আসলে কি লাভ হচ্ছে? ভৌগোলিক সত্যকে কেউ অস্বীকার করতে পারে না। ভারত আমাদের 3 দিক থেকে বেষ্টন করে আছেন। তারা আমাদের প্রধান বাণিজ্য এবং জ্বালানি অংশীদার। দিল্লির সাথে সংঘাতের পথে গিয়ে আর ইসলামাবাদের তোষণ করে তারেক রহমান সরকার আসলে দেশের সার্বভৌমত্ব এবং অর্থনৈতিক নিরাপত্তাকে এক মহা বিপদের মুখে ঠেলে দিয়েছেন। দর্শক, এই যে পাকিস্তানের সাথে তাবেদারি করা এখন এবং আমেরিকার সাথে আবার তারা গোলামি চুক্তি করা, এবং সেখানে কিন্তু ট্রেড যে চুক্তিটা হয়েছে তার মাধ্যমে আমরা কিন্তু কোনো শুল্ক, তেমন কোনো মাত্র 1% শুল্ক ছাড় পেয়েছি, এবং এই শুল্ক ছাড়ের পরিমাণ যে অত্যন্ত কম এবং ব্যাপক হারে শুল্ক যে মার্কিন পণ্য দিতে হচ্ছে, সে কারণে কিন্তু আমাদের গার্মেন্টসের অর্ডারও কমে গেছে এবং পড়ে গেছে। এখানে আমরা আরো একটা তথ্য আপনাকে দিয়ে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশ ওয়ার্ল্ডে গার্মেন্টস রপ্তানিতে দ্বিতীয় ছিল, সেটা অলরেডি এখন চতুর্থ অবস্থানে চলে এসেছে। তার মানে আমাদের ধীরে ধীরে অবমান হচ্ছে এবং আমরা কিন্তু এই গার্মেন্টস শিল্পকেও আস্তে আস্তে হারিয়ে ফেলবো এবং হারিয়ে ফেলছি, এটাই কিন্তু বাস্তবতা। এবং এখান থেকে যদি তারেক রহমানের সরকারের বোধোদয় না হয় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর অত্যাচার, নির্যাতন এবং তাদেরকে জেল জুলুম এবং তাদের রাজনীতিকে অবরুদ্ধ করে রাখা হয় বা নিষেধাজ্ঞা উঠানো না হয়, তাহলে এর সংখ্যা দিনে দিনে বাড়তে থাকবে এবং আমাদের অর্থনৈতিক অবস্থা আরো দেউলিয়াতের দিকে যাবে। দর্শক, আমরা যদি সাম্প্রতিক অতীতের দিকে তাকাই, তবে বই সাদৃশ্যটা দিনের আলোর মতো কিন্তু স্পষ্ট হয়ে ওঠে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে বাংলাদেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বড় বড় অবকাঠামো উন্নয়ন এবং রেকর্ড পরিমাণ বিদ্যুতায়নের মুখ দেখেছিল। তার সরকার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ছিল সার্বজনীন এবং বাংলাদেশ
বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে স্বীকৃতি পেয়েছিল। যেটা আপনারা জানেন যে ইমার্জিং টাইগার হিসেবে কিন্তু বাংলাদেশ বিশ্বে একটা স্বীকৃতি পেয়েছিল। কিন্তু বাটপার ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বর্তমান তারেক প্রশাসন, খাম্বা প্রশাসন ওরফে বলতে পারি, উভয়ের নেতৃত্বে সেই গতি ধরে রাখতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। খাম্বা মানে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে থাকা। সুতরাং তারেক রহমান এই অর্থনীতিকে কিন্তু এক জায়গায় দাঁড় করিয়ে রেখেছে এবং এই এক জায়গায় করে থাকতে থাকতে বৃষ্টি, ঝড়, তুফানে একটা বয়সের পর যেমন খাম্বা ভেঙে পড়ে যায়, এই দেশের অর্থনীতি কিন্তু পুরোপুরি ভাঙে পড়ে যাবে খুব শীঘ্রই, বেশি দিন আর নাই। প্রথম 100 দিনের ফলাফলের চেয়ে শুধু অজুহাত তৈরি করেছে বেশি। এটাই হলো তারেক রহমানের সরকারের সফলতা, এটাই হচ্ছে তারেক রহমানের সরকারের চরিত্র। দর্শক, পরিশেষে বলতে চাই, সরকারের প্রতিশ্রুতি দ্বারা নয়, কাজের দ্বারা মূল্যায়িত হয়। বিএনপির প্রথম 100 দিনের স্থিতিশীলতার পরিবর্তে এনেছে অনিশ্চয়তা। যদি অবিলম্বে রাজনৈতিক অন্তর্ভুক্তি, জননিরাপত্তা জোরদার, বিনিয়োগকারীদের আস্থা পুনর্নির্মাণ এবং একটি বাস্তবসম্মত ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি গ্রহণ করা না হয় এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ যে করা আছে সেটাকে যদি তুলে দেওয়া না হয়, তবে এই শাসন জাতীয় নবায়নের সূচনা হিসেবে নয়, বরং এক নতুন মোড়কে চরম অস্থিতিশীলতার ধারাবাহিকতা হিসেবে ইতিহাসের পাতার কালো অক্ষরে লেখা থাকবে। দর্শক, আপনারা কি মনে করছেন? তারেক রহমান সরকারের এই 100 দিনের পারফরমেন্স কি দেশকে এক গভীর সংকটের দিকে নিয়ে যাচ্ছে না? আপনার শানিত তীব্র প্রতিক্রিয়া কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি লাইক এবং শেয়ার করে এই সত্য উন্মোচনকারী বিশ্লেষণটি দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌঁছে দিবেন। সজাগ থাকুন অপশাসনের বিরুদ্ধে এবং দেশের অখণ্ড সমৃদ্ধি এবং সার্বভৌমত্বের পক্ষে সোচ্চার থাকুন। বিদায় নিচ্ছি, তবে বিদায়ের বেলায় আবারও বলতে চাচ্ছি সেই একই কথা। আপনার ঘরে যদি শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং যারা টিনেজার রয়েছে, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদে রাখুন, সাবধানে রাখুন। ধন্যবাদ সবাইকে।